আরশ অসহায় মুখ করে বলে। কি এমন করেছি আমি যার জন্য এইসব বলছেন? সানিম রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে বলে। তোর একটাই অপরাধ, তুই আরাব তালুকদারের ভাই। এটাই তোর বড় অপরাধ। আরশ চমকে ওঠে, কিন্তু এখনো বুঝতে পারেনি তার বড় ভাইয়ের নাম কেন নিল। আরশের ভাবনার মাঝে সানিম বলল, আজ শুধু সাবধান করছি, পরের বার হাড় একটাও আস্ত রাখবো না। পাশা ওর বাঁধন খুলে দাও। সানিম চলে যেতে নিলে আরশ আবার বলে। কোন ক্ষতি করেছি আমার ভাই আপনাদের? সানিম পেছন না ঘুরেই বলল। সেটা তোর বাবা মাকে গিয়ে জিজ্ঞেস কর। কথাটা বলে সানিম আর দাঁড়ালো না, চলে যেতে নিল বাড়িতে। দুপুরের পর থেকে রান্নার ধুম পড়েছে, কেউ বসেনি, সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছে। আসলি নাজলি দুজনেই মা চাচির সাথে কাজে হেল্প করছে। আজ সবাই সন্ধ্যার আগে বাড়ি ফিরেছে। সানিম ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। জান এখনো ফিরেনি। সানিম ফোন দিয়েছিল, জান ফোন উঠায়ওনি, পরে টেক্সট করে বলেছে আসতে দেরি হবে। সানিম যখন জানে কেন দেরি হবে তাই আর কিছুই বলেনি। সন্ধ্যার সময় নাজমুলের বাবা নাজমুল আয়ান এসেছে। জান এখনো বাড়ি ফেরেনি। ড্রয়িং রুমে বড়রা সবাই আড্ডা দিচ্ছে। নাজমুল আয়ান চুপচাপ বসে আছে। বাড়ির মহিলারা রান্না করতে ব্যস্ত। সানিম হাতে হাতে সাহায্য করছে। তরুণা বেগম সবাইকে সন্ধ্যার নাস্তা দিচ্ছে। নাজমুলের বাবা বলে উঠে। আইয়ুব খান মুচকি হেসে মাথা নাড়িয়ে বলে। আমাদের কোনো সমস্যা নেই। কি বলিস সেজে? ইয়াইয়া খানও মাথা নেড়ে বলল। জি ভাইজান, আমাদের কারোরই কোনো সমস্যা নাই। নাজমুলের বাবা বললেন। বাকিরা মাথা নেড়ে সায় দেয়। বিজনেস নিয়ে কথা বলতে শুরু করলো তারা। আয়ান নাজমুল উঠে গেল, তাদের এখানে থাকতে বোরিং লাগছে। জান বাড়ি আসেনি এখনো। আসলি নাজলি ঈশা দিশা আসিয়া ছাদে বসে আড্ডা দিচ্ছে। সানিম ছাদের দরজা খুলে দিয়েছে। সানিম ট্রেতে কিছু খাবার নিয়ে উপরে চলে গেল, সাথে নাজমুল আর আয়ানও গেল। নাজলি নাজমুলকে দেখে কেমন লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। তা দেখে নাজমুল ঠোঁট কামড়ে হাসে। আয়ান আসলির দিকে তাকিয়ে আছে, আর আসলি তো রাতের আকাশ দেখতে ব্যস্ত। সানিম বলল। তোমরা দাঁড়িয়ে আছো কেন, বসো। নাজমুল মুচকি এসে মাথা নাড়িয়ে বলল। জি আপু। ওরা বসতে আসিয়া বলল। কি ব্যাপার দুলা মিয়া, লজ্জা পাচ্ছেন নাকি? নাজমুল কিছু বলার আগে আয়ান বলল। এতগুলা বাঘিনীর মধ্যে আমরা দুজন অবলা দুই প্রাণী, কখন আবার হামলা করে বসে কে জানে। আয়ান আসলির মনোযোগ পাওয়ার জন্য এই কথাটা বলেছে, তাতেও কাজ হয়েছে। আসলি একবার আয়ানের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। এতে যেন আয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বিষয়টা সানিমেরও চোখে পড়ে, কিন্তু কিছু বলে না। আয়ান আবারও বলে। ভাবি চুপ করে আছেন কেন? আপনার কথা বলছেন, আমি আর কি বলবো। দিশা সানিমকে উদ্দেশ্য করে বলে ওঠে। আপু বিয়ের ডেট কবে ফাইনাল হলো? সানিম সবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে। সামনের মাসে 10 তারিখে। ঈশা খুশি হয়ে বলে। ওয়াও আপু, তাহলে তো শপিং করতে হবে। কবে যাবে আপুই শপিং করতে? সানিম গম্ভীর কণ্ঠে জবাব দেয়। তোরা শপিং শুরু করে দে কাল থেকে। জান নাজমুল আয়হান তোদের সাথে থাকবে। দিশা কিছু একটা ভেবে জিজ্ঞাসা করে। আপু মেহেদি, সঙ্গীত, হলুদ এসবের আয়োজন তো হবে। হুম, তাই কাল থেকে তোরা কাজে লেগে পড়। আসিয়া বলে ওঠে। আপু তুমিও সাথে যাবে, নয়তো আমরা কেউ যাব না, কারণ আমরা কেউ ড্রেস পছন্দ করতে পারি না। তোমার পছন্দ অনেক সুন্দর আর ইউনিক, তাই তোমাকে যেতেই হবে। আসিয়ার সাথে সবাই যোগ দেয়। সানিমের আর কি করার, বোনদের আবদার বলে কথা, তাই রাজি হয়ে গেল। সানিম রাজি হতেই দিশা ঈশা আসিয়া খুশিতে জড়িয়ে ধরে। সানিম মুচকে এসে বোনদের আগলে নেয়। আসলি বলল। ফুপু কবে আসবে? সানিম আসলির দিকে তাকিয়ে বলল। বলতে পারছি না, রাতে হয়তো ফোন দিবে আব্বু। আমাকে রেখে তোমরা গল্প করছো? কারো কথা শুনে সবাই তাকায় দরজার দিকে, দেখে জান আসছে এদিকে। সানিম জানের দিকে তাকিয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে গোসল করে এসেছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, মাথাটাও মুছেনি, আর জানকে ক্লান্তও লাগছে। জান নাজমুল আয়ানকে উদ্দেশ্য করে বলে। কেমন আছো ভাইয়ারা? দুজনেরই উত্তর। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। আর কাউকে কিছু বলার আগে সানিমের হাত ধরে রুমে যেতে লাগলো। সানিম হঠাৎ এমন হয় চমকে যায়। সানিম বলে। কি হলো, কোথায় নিয়ে যাচ্ছিস? রুমে? কেন? মাথা ব্যথা করছে, কড়া করে চা বানিয়ে দাও। সানিম কিছুই বলল না। জান মনে মনে বলল। স্বামী বাড়ি আইসে, কই সে পর্যন্ত করবে, তা না করে উল্টো প্রশ্ন করছে। আল্লাহ এ ছিল আমার কপালে, আদৌ কি বউ সে পর্যন্ত জুটবে আমার কপালে? সানিম জানকে নিয়ে ভেতরে চলে গেল। বাকিরা আবারও গল্প করতে লাগলো।
রুমে গিয়ে জান একটা তোয়ালে সানিমের হাতে ধরিয়ে দিয়ে বেডে বসে বলে, মাথাটা মুছে দাও, প্রচুর ব্যথা করছে খুব। সানিম কিচ্ছু না বলে তোয়ালে নিয়ে জানের সামনে দাঁড়িয়ে মাথা মুছে দিতে লাগলো। জান সানিমের কোমর জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ায় সানিমের পুরো শরীর কেঁপে ওঠে, হাতটাও থেমে গেছে। জান ওভাবেই সানিমের পেটে মুখ গুজে দেয়। সানিমের মনে হলো 440 ভোল্টের ঝটকা খেয়েছে। জান ওই অবস্থায় বলে উঠে, থামলে কেন, দাও। সানিম জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা চালায়। এতে সফলও হয়। সানিম জানের মাথা মুছে দিয়ে বলে, হয়েছে, ছাড় এবার। জান আর কিছুই বলল না, সানিমকে ছেড়ে দিয়ে ওভাবেই বসে রইল। সানিম বুঝলো জানের সত্যি খুব মাথা ব্যথা করছে। সানিম জানকে বলল, তুই শুয়ে পড়, আমি মাথা মেসেজ করে দিচ্ছি। সানিম বেডে বসতে জান সানিমের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। সানিম কিছু বলল না, একটা দীর্ঘশ্বাস ছাড়লো। সানিম জানের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। জানের আরাম লাগায় জান একটা সময় ঘুমিয়ে পড়ে। সানিম জানের মুখের দিকে তাকিয়ে আছে। জান ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমোচ্ছে। সানিম মাথা নিচু করে কপালে একটা চুমু দেয়। আস্তে করে নিজের কোল থেকে মাথাটা বালিশে রেখে দিল। জান তখন গভীর ঘুমে। সানিম জানের কোমর অবধি কাঁথা টেনে দেয় আর লাইটটা অফ করে রুম থেকে বের হয়। দেখে কেউ নেই, সবাই হয়তো নিচে চলে গেছে। সানিমও আর দেরি না করে ছাদ থেকে নিচে চলে গেল। সানিম যেতে আয়ুব খান বলল, তুমি একা কেন যান, কোথায়? সানিম চেয়ারে বসতে বসতে বলে। ঘুমিয়ে গেছে। সানিমের কথা শুনে তরুণা বেগম বলল, না খেয়ে ঘুমিয়ে গেছে মানে? পারো যা তো, ডেকে আন। সানিম একটু জোরেই বলল। না। সবাই সানিমের দিকে তাকায়। ইয়া বলল, কেন? সানিম শান্ত সুরে বলে, ওর মাথা ব্যথা করছিল, ওষুধ দিয়েছি, খেয়ে শুয়ে পড়েছে। বলছে খাবে না, তাই ওকে ডাকার প্রয়োজন নেই। সবাই আবারও খাওয়ায় মনোযোগ দেয়। খাওয়া শেষ হতে একটু রেস্ট নিয়ে নাজমুলের পরিবার সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। বাড়ির সবাই যে যার রুমে চলে গেল। সানিম উপরে যেতে নিলে ইয়াহিয়া বলে, ছাদ নাকি সুন্দর করে ডেকোরেট করেছো, আমাকে দেখাবি না? সানিম শান্ত চোখে তাকিয়ে মাথা নাড়ায়, উপরের দিকে উঠতে লাগে। ইয়াহিয়া সানিমের পিছু নেয়। সানিম দরজা খুলে ভেতরে প্রবেশ করে, সাথে ইয়াহিয়াও। ইয়াহিয়া খান ঘুরে ঘুরে সবটাই দেখে, তারপর বলে, চমৎকার হয়েছে তো। সানিম হাসে, কিছুই বলে না। ইয়াহিয়া সবকিছু ঘুরে ঘুরে দেখে। রুমে ঢুকেই থমকে যায় জানকে এখানে দেখে। দ্রুত নিজেকে স্বাভাবিক করে নেয়। সবকিছু পছন্দ হয়েছে। ইয়াহিয়া সোফায় বসতে গেলে সানিম ইশারা করে বসতে মানা করে। ইয়াহিয়া খান সানিমের ইশারা বুঝে বসলো না। সানিম তাকে সিক্রেট রুমে নিয়ে যায়। এতে ইয়াহিয়া একটু না অনেকটাই অবাক হয়, তবুও কিছুই বলল না, চুপ রইল। সানিম দরজা লাগিয়ে দেয়, তারপর বলে, বসো। ইয়াহিয়া খান চুপ করে বসে। সানিম ইয়াহিয়া সামনাসামনি বসলো। সানিম শান্ত এবং গম্ভীর স্বরে বলল, বলো কি জানতে চাও? ইয়াহিয়া অবাক হয়ে বলে, না বললেই বুঝে গেলি। সানিম কোনো কথাই বলল না, শুধু তাকিয়ে রইল। ইয়াহিয়া খান সানিমের এমন তাকানো দেখে একটু নড়েচড়ে বসে, তারপর বলে, আমার মনে অনেক প্রশ্ন আছে যার উত্তর আমি জানতে চাই। বলো কি প্রশ্ন? কেন তুই হঠাৎ করে ওই দিন গিয়েছিলি ওখানে? সানিম কেমন করে যেন তাকিয়ে আছে, এই চাহনি যে কারো বুকে কাঁপন ধরিয়ে দিবে। ইয়াহিয়া একটু ঘাবড়ে গেল। সানিম সব দেখে শান্ত স্বরেই বলল, মনে আছে আজ থেকে 5 বছর আগের কথা? ইয়াহিয়া মনে করার ভঙ্গিতে বলল, কোনটা, জানকে মারার ব্যাপারটা? আচ্ছা, তোমার কি মনে হয় জানকে মারার জন্য আমাকে দেশের বাইরে পাঠিয়েছিল? ইয়াহিয়া খান চমকে তাকালো। আসলেই তো, জানকে মারাটা তো এমন কোনো বড় অপরাধ করেনি যার জন্য তাকে দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে। ইয়াহিয়া খান বলল, ওই জিনিসটা আমিও কখনো ভেবে দেখিনি। সানিম, আমি সব জানতে চাই, কোনো কিছু লুকাবি না। সানিম চুপ থেকে বলে, শুনো তাহলে, আজ থেকে ঠিক 5 বছর আগে আমি একটা সত্য জানতে পারি। সেই সত্যটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই বিষয়ে যখন আমি আব্বুকে জিজ্ঞেস করি তখন সে কোনোভাবেই স্বীকার করে না। এ নিয়ে আমাদের মধ্যে ভালোই কথা কাটাকাটি হয়। আব্বুর মনে ভয় ছিল আমি যদি সবাইকে বলে দিই, তাই সে আমাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করে দেন। জানকে মারার ব্যাপারটা তো শুধু একটা ইস্যু ছিল। একবার ভাবো তো, একদিনে ভিসা, পাসপোর্ট সবকিছু করা সম্ভব কি করে? ইমার্জেন্সি করালেও তো 7 দিন লাগে। কিন্তু যাই বলো, বিদেশে গিয়ে আমার লাভই হয়েছে। সানিম থামলো কিছুক্ষণ, চুপ রয়। ইয়াহিয়া খান আবারও বলে, সানিম, চুপ করে থাকিস না। কোনো সত্যির কথা বলছিস সেটা আমরা জানি না। সানিম দীর্ঘশ্বাস ছেড়ে বলে,
আচ্ছা বাবাই, আমি তোমাকে বলেছিলাম দাদুকে কেউ খুন করেছে, তোমার কি মনে হয় আমি কথাটা এমনি এমনি বলেছি? আহা, এই সানিম অহেতুক কিছু বলে না। ইয়াহিয়া খান চমকে গেল, তার মাথায় মনে হয় ঘুরে উঠল। সানিম পানি এগিয়ে দেয়, ইয়াহিয়া খান এক নিঃশ্বাসে পানিটা খেয়ে নেয়। সানিম বলল, শান্ত হও, আমি তো তোমাকে আসল কাহিনী বলিনি। ইয়াহিয়া খান এসির মধ্যেও ঘামছে। সে জানে না সানিম তাকে কোন সত্যি বলবে। সানিম উঠে দাঁড়ায়, কোচ ভেদ করে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলে, আমি যখন দেশ থেকে বিদেশের মাটিতে পা দিই, তখনই আমার সাথে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে। নতুন দেশ, নতুন শহর, কিছুই চিনি না। এসব নিয়ে এমনিতেই নার্ভাস ছিলাম। হঠাৎ করে ওখানকার কিছু গুন্ডাদের খপ্পরে পড়ে যাই। সেদিন কিছুই করতে পারিনি। তারা আমাকে নিয়ে একটা পুরনো বাড়িতে রাখে। সেখানে আগে থেকেই 20-25 জন মেয়ে ছিল। দেখে বুঝেছিলাম নারী পাচারকারীদের খপ্পরে পড়ে গেছি। মেয়েগুলোকে ড্রাগস দেওয়া হয়েছিল। মেয়েগুলো কেমন অচেতন। কি করব কিছু বুঝতে পারছিলাম না আমি। মেয়েগুলো যদি সুস্থ থাকতো তাহলে হয়তো কিছু একটা করা যেত। নিজেকে খুব অসহায় লাগছিল আমার। যখন কোনো উপায় না পেয়ে হাল ছেড়ে দিই, তখন আল্লাহর অশেষ রহমতে আমাদের বাঁচাতে এলো একটা মেয়ে, যার বয়স ছিল 35-এর মতো। দেখতে যেমন স্মার্ট, তেমন সুন্দরীও ছিল। সেই বাঁচায় আমাদের। মেয়েগুলোকে হসপিটালে ভর্তি করে। আমাকে ড্রাগস না দেওয়ার কারণে আমার কোনো সমস্যা হয়নি। মহিলাটা আমাকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায়। আমি কে, এখানে কেন, এসব জিজ্ঞেস করে। আমি তাকে তার পর সবটা বলি, আমার সমস্যার কথাটাও বলি। তখন আমি তার পরিচয় জানতাম না। পরে জানতে পারি সে মাফিয়া কুইন ইজাবেলা। সেই শুধু থাইল্যান্ড নয়, বরং আরও 7টা দেশে রাজ করে। সে আমাকে সব রকম ট্রেনিং করায় নিজের আত্মরক্ষার জন্য। 1 মাসে আমি সব কিছু আয়ত্ত করে নিয়েছিলাম। নিজের পড়াশোনা আর নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করে ফেলেছিলাম আমি। 1 বছর এইভাবেই কাটে। এই 1 বছর লায়লা হাজাল কেউ জানতো না এইসব ব্যাপারে। আমার সন্দেহ ছিল দাদুর মৃত্যুটা স্বাভাবিক নয়, তাই আমিও দাদুর মৃত্যুর রহস্য খুঁজে বের করার মিশনে নেমে পড়ি। এর মধ্যেই লায়লা হাজাল জেনে যায় সবটা। ওরা নিজে থেকে এগিয়ে আসে, আর আমিও নিয়ে নিই। 6 মাস ট্রেনিং করাই ওদের। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে থাকি। নিজের খরচ বহন করি। কারো থেকে টাকা নেইনি, যোগাযোগ করিনি। নিজের পরিশ্রমের টাকা দিয়ে একটু একটু করে বিজনেসটাকে দাঁড় করাই। এখানেও হাজার লায়লা সাহায্য করে। 4 বছরে আমাদের 3 জনের অক্লান্ত পরিশ্রমের ফল পাই আমরা। আমরা 3 জন ইজাবেলার হয়ে কাজ করতে থাকি। ইজাবেলা আমায় খুব ভালোবাসতো, বিশ্বাসও করতো। তিনি আনম্যারিড ছিল। রাজনৈতিক কারণে কখনো বিয়ে করা হয়নি। আর আপন বলতেও কেউ ছিল না তার। সানিম একটু থামলো, তারপর আবারও বলল, তুমি কি জানো আমি এই 5 বছরে 3 বার দেশে এসেছি? সেটা কেউ জানে না। কেন এসেছি জানো? না, তুমি জানো না। ইয়াহিয়া খান কেমন স্তব্ধ হয়ে বসে আছে, সানিমের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সানিম বলল, জানের উপর 3 বার হামলা হয়েছে, কিন্তু সেটা তোমরা কেউ জানো না। লাস্ট বার জানকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছিল। 1 মাস কোমায় ছিলাম। তোমরা এইসবের কিছুই জানো না। জানকে সবসময় চোখে চোখে রাখতাম। ওর আড়ালে ওর পেছনে 4-5 জন লোক থাকতো, ওকে ফলো করতো, যাতে কেউ কারো ক্ষতি না করতে পারে। এখনো আছে, সেটা আজও জানে না জান, কারণ আমি জানতে দিইনি। দেশে আসার পর ওর উপর হামলা হয়েছিল, তখনও সঠিক সময় বাঁচিয়ে নিয়েছিলাম আমি। ইয়াহিয়া খান কাঁপছে থরথর করে, কপাল বেয়ে ঘাম পড়ছে। কিছু যে বলবে সেই হুঁশটুকুও নেই, মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারছেন না তিনি। আর কোন সত্যর মুখোমুখি হতে যাচ্ছে ইয়াহিয়া খান? ইয়াহিয়া খান কাঁপছে থরথর করে, কপালকে বেয়েও ঘাম পড়ছে। কিছু বলবে সেই হুঁশটুকুও নেই, মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারছেন না তিনি। আর কোন সত্যের মুখোমুখি হতে যাচ্ছে ইয়াহিয়া খান? সানিম চুপ করে কোনো কথাই বলছে না। ইয়াহিয়া খান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, সে কিছু বলছে না। দুজনেই চুপ। নীরবতা ভেঙে আবারও বলতে শুরু করলো, 1 বছর আগে ইসাবেলার ক্যান্সার ধরা পড়ে। অনেক চেষ্টা করেছি তাকে বাঁচানোর, বাট পারিনি। তাকে বাঁচানোর জন্য কি করিনি আমি, কিন্তু তাকে বাঁচাতে পারিনি। এই 1 মাস পর তিনিও মারা যায়। আমি অনেকটাই ভেঙে পড়ি। তার মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারিনি। ডিপ্রেশনে চলে যাই। সেখান থেকে বের হতে 2 মাস সময় লাগে আমার। আমি জানতাম না সে মারা যাওয়ার আগে সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছে। পরে জানতে পেরে খুব অবাক হই আমি। একটা চিঠিও পাই, যেখানে লেখা ছিল,
ইজাবেলা আমাকে তনু বলে ডাকতো, আমি তাকে বেলা রানী বলে ডাকতাম। চিঠি পড়ার পর সবকিছু চেক করে দেখি সত্যি সব কিছু আমার নামে আছে। আমি তো এই সব কিছু চাইনি, আমি তো ওই মানুষটাকে পাশে চেয়েছিলাম। বিদেশে বাড়িতে উনিই আমার আপন ছিল, আমার ইজ্জত রক্ষা করেছিল। তো আফসোস আমি তাকে বাঁচাতে পারিনি। তারপর নিজের বিজনেসের পাশাপাশি তারটাও দেখাশোনা করতে থাকি। গরিবদের জন্য সে ডোনেট করতো, সেই দায়িত্ব আমি নেই। তার সব অসম্পূর্ণ কাজ আমি নিজের কাঁধে তুলে নিই। আস্তে আস্তে সব দায়িত্ব আমি পালন করি। একটা সময় আমিও হয়ে উঠি ইজাবেলার থেকেও ভয়ঙ্কর কঠিন একজন মানুষ। তারপর থেকে মাফিয়া জগতে রাজত্ব করতে থাকি। কিন্তু কেউ জানে না আমি কে, আমার মুখ কেউ দেখতে পারেনি, কারণ আমি দেখতে দেইনি। ওইদিকে সবকিছু মিলিয়ে সামলে দেশে আসি আমি। বাবার বিজনেসের দায়িত্ব নিজের কাজে তুলে নিই। এটার পেছনেও বড় একটা কারণ আছে। আর ওই দিন আমি খবর পেয়েছিলাম মেয়ে পাচার করা হচ্ছে, তাই আমি, লায়লা, হাজাল ছুটে যাই, সাথে আমার কিছু গার্ড নিয়ে। ওদের ধরেই ফেলেছিলাম, বাট তার আগে তোমরা গুলি ছুড়লে। বাধ্য হয়ে আমাদেরও ছুটতে হলো গুলি। একটা সময় দেখি লাল রেজারের আলো কারো বুক বরাবর। তখন বুঝলাম কেউ দূর থেকে টার্গেট করছে। তাকে বাঁচাতে ছুটে যাই আমি। কাছে গিয়ে দেখি সেটা তুমি। তোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারলেও নিজে সরতে পারিনি। তার আগে গুলিটা আমার বুকের একটু সাইডে লাগে। তারপর আর কিছুই মনে নেই। সেন্স ফেরার পর নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি আমি। সানিম থামলো। সানিমের চোখ থেকে পানি পড়ছে। আজ তার বেলা রানীর কথা খুব মনে পড়ছে। এতদিনে জমানো কষ্ট পানি হয়ে ঝরছে। ইয়াইয়া খানের চোখেও পানি। কত ঝড়ঝাপটা সহ্য করেছে এই মেয়ে। যে মেয়ে একটু হাত কেটে গেলে পুরো বাড়ি মাথায় নিত, সেই মেয়ে দুবারই মরতে মরতে বেঁচে ফিরেছে। সময় পরিস্থিতির সাথে মানুষ নাকি বদলে যায়। ইয়াহিয়া খান দেখছে তার ছোট্ট সানিম কত বড় হয়ে গেছে। এতক্ষণ পর ইয়াহিয়া খান নীরবতা ভেঙে বলল, তোকে কি বলবো আমি নিজেও জানি না। আমি কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। সানিম চোখের পানি মুছে নিয়ে বলে, এটাই বলতে চাইছো তো তুমি? জানকে কেন মারতে চাইবে? তাহলে শোনো, দাদু মারা যাওয়ার আগে বেশি সম্পত্তি আমার আর জানের নামে লিখে দিয়েছিল। আমি বংশের প্রথম সন্তান এবং বড় ছিলাম তাই। আর দ্বিতীয়ত জান এই বংশের একমাত্র ছেলে, সবার খুব আদরের ছিল। সবাইকে সম্পত্তি দিয়েছে দাদু, কিন্তু আমার আর জানের নামে বেশি আছে। এটাই কারণ, বড় কারণ। তোমার কি মনে হয় শুধু জানের উপরে অ্যাটাক হয়েছে? না, আমার উপরেও হয়েছে, বাট আমার সাথে পেরে উঠতে পারেনি, তাই তো জানের পেছনে পড়েছে। কিন্তু আমি থাকতে তো এইসব হতে দেব না। আমি খুবই ভালো, কিন্তু যারা আমার আপনজনকে আঘাত করবে তারা এই সানিমের ভয়ঙ্কর রূপটা দেখবে। তাদের কলিজাটা টেনে বের করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। ইয়াহিয়া খান এতক্ষণে হাসলো। সে এতক্ষণে বুঝে গেছে সানিম আসলে কি, তাই সে আর কিছুই বলল না। কিছুক্ষণ সময় নিয়ে কিছু একটা ভাবলো, তারপর বলল, এর পিছনে কি আছে আর আমাকে কেন মারতে চাই? তোর আর জানেরটা না হয় বুঝলাম। সানিম বাঁকা হেসে পেছনে ঘুরে তার বাবার দিকে তাকায় আর বলে, তোমাকে মারার একমাত্র কারণ তুমি তার কাজে বাধা দিচ্ছ, ভবিষ্যতেও দেবে, তাই সরিয়ে ফেলতে চাইছে। সিম্পল ব্যাপার, এইটুকু বুঝতে পারোনি? ইয়াহিয়া অধৈর্য হয়ে বলল, কার কথা বলছিস তুই সানিম? যার কথা বলবো তা শুনলে তুমি নিজেকে ঠিক রাখতে পারবে তো বাবাই? আমি সব কিছু শোনার জন্য প্রস্তুত। সানিম ল্যাপটপ ওপেন করে কিছু ছবি বের করে দেখালো। আর যা বললো তা শোনার পর ইয়াহিয়া খানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ধরফর করে চেয়ারে বসে পড়ে। সে বুঝতেই পারেনি এতদিন দুধকলা দিয়ে কালসাপ বসেছে। সানিম ল্যাপটপটা অফ করে দেয়। ইয়াহিয়া খান চিল্লিয়ে ওঠে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। এখনই গিয়ে ওকে জানে মেরে দেবো। বাবাই, আস্তে, শান্ত হও। এখন আমি দাদুর খুনের সত্যিটা খুঁজে পাইনি, আরো অনেক কিছু জানা বাকি আছে। তোমাকে জানানো দরকার মনে হয়েছে, তাই বললাম। আশা করছি তুমি চুপ থাকবে আর আগের মতোই থাকবে। বাড়িতে বিয়ে কোনো গন্ডগোল চাই না। আশা করি বুঝেছো কি বলছি আমি। বুঝেছি। তুই কিছু না বলা পর্যন্ত আমি কিছু বলবো না। তুই নিশ্চিতে থাক। আচ্ছা তুমি বসো, আমি চা করে আনি। ইয়াহিয়া খান মাথা নেড়ে সায় দেয়। সানিম রুম থেকে বের হয়ে এলো। চায়ের পানি চুলোয় দিয়ে রুমে এলো। দেখলো জান এখনো ঘুমোচ্ছে। সানিম জানের মাথায় হাত বুলিয়ে দেয়। সানিম চলে আসতে নিলে জান ঘুমের মধ্যেই সানিমের হাত ধরে ফেলে আর বলে, যেও না, এখানেই থাকো। সানিম ভেবেছিল জানের ঘুমটা ভেঙে গেছে, কিন্তু না, সে ঘুমের ঘুরে এমন করছে। সানিম মুচকি এসে জানের কাছে গিয়ে বসে।
তারপর আস্তে করে জানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। একটু ঝুঁকে জানের নাকের সাথে নাক ঘষে দেয়। এই জিনিসটা ইয়াহিয়া খানের চোখেও পড়ে যায়। এত কিছু শোনার পর ছেলের কাছে যেতে ইচ্ছে করছিল না, তাই সে রুম থেকে বের হয়ে দেখে চুলোয় চায়ের পানি দেওয়া, সানিম নেই। পর্দা সরিয়ে এমন কিছু দেখবে আশাও করেনি সে। সে আর দাঁড়ালো না, রুমে চলে গেল। কিছুক্ষণ পর সানিম 1 কাপ চা আর নিজের জন্য কফি নিয়ে গেল। তখন রাত বাজে 2টো। ইয়াহিয়া খান জান্নাত বেগমকে আগে বলেছিল সানিমের সাথে তার জরুরি কিছু কথা আছে, তাই সে যেন রাত না জাগে। তাই সেও আর কিছু বলেনি। সানিম চাটা এগিয়ে দিয়ে বলল। ছুটি নিয়েছো নাকি? ইয়াহিয়া খান চাতে চুমুক দিতে দিতে বলল, না, ছুটি নেই, কাল অফিসে যেতে হবে। ও আচ্ছা, তাহলে চলো নিচে যাই, অনেক রাত হলো তো। চল। ইয়াহিয়া খান রুম থেকে বের হয়ে ছেলের রুমে আসে। তারপর ছেলের পাশে বসে ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায়। সানিম বসে কিছু গুছিয়ে রুম লক করে কাপ দুটো ধুয়ে পরিষ্কার করে রেখে দেয় আর বের হয়ে আসে। ইয়াহিয়া খান বলে, তুই আয়, আমি যাচ্ছি। সানিম মাথা নাড়ায়। ইয়াহিয়া খান রুম থেকে বেরিয়ে যেতে নিয়ে দরজার কাছে যায় আর থেমে যায়। পেছন ঘুরে ইয়াহিয়া খান হুট করে সানিমকে প্রশ্ন করে, তুই কি জানকে ভালোবাসিস? এই কথাটা শুনে সানিম একটু বিচলিত হয়নি। শান্ত চোখে শুধু তাকিয়েছিল ইয়াহিয়া খানের চোখে চোখ রেখে। মনে হয় সে জানতো এমন প্রশ্ন তার বাবাই তাকে করবে। ইয়াহিয়া খান মুচকে হাসলো, কিচ্ছু না বলে রুম থেকে বের হয়ে যেতে বলে, ছেলের বউ কিন্তু পছন্দ হয়েছে আমার। ওই রকম মেয়েকে ছেলের বউ বানাতে আমার কোনো অসুবিধা নেই। কথাটা বলে আর থামেনি ইয়াহিয়া খান। রুম থেকে বের হয়ে ছাদের দরজার আগে আসতে দরজা খুলে যায়। সানিম নিজেই খুলে দিয়েছে রিমোটের সাহায্যে। ইয়াহিয়া খান নিচে যেতে সানিম মুচকি হাসে। তারপর সেও কিছু না ভেবে নিচে নেমে গেল। ইয়াহিয়া খান রুমে ঢুকে দেখে তার বউ এখনো তার জন্য জেগে বসে আছে। অবাক হয়েই বলল, জান্নাত, তুমি এখনো ঘুমাওনি? জান্নাত বেগম মলিন মুখে বলল, না, তোমার অপেক্ষায় বসে আছি। ইয়াহিয়া খান চিন্তিত হয়ে বউয়ের পাশে বসে বলল। কি হয়েছে জান্নাত, মন খারাপ কেন? জান্নাত বেগম স্বামীর কাঁধে মাথা রেখে বলল, আচ্ছা, একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? ইয়াহিয়া খান বউকে 1 হাত দিয়ে জড়িয়ে নিয়ে বলল। না, বললো, তুমি কি বলতে চাও? জান্নাত বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার মনে হয় কি জানো, জান আর শানিমের মধ্যে কিছু চলছে। ইয়াহিয়া খান একটু চমকে গেল। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, হঠাৎ তোমার এমন মনে হলো কেন? জান সেদিনের পর থেকে শানিমকে দেখতে পারতো না, কিন্তু চট্টগ্রাম থেকে আসার পর থেকে আমি জানের চোখে শানিমের জন্য অন্য কিছু দেখেছি। আমি যা ভাবছি তা যদি সত্যি হয়, তাহলে বাড়িতে বড়সড় একটা ঝামেলা বেজে যাবে। আমার খুব ভয় করছে। তুমি শুধু শুধু চিন্তা করছো, কিছুই হবে না। আর যদি ওদের মধ্যে কিছু হয়ে থাকে তাহলে সমস্যা কি? ওরা যদি ভালো থাকে তাতে আমরা বাধা দিতে পারি না। দুজনের কেউ ছোট না। তুমি কি বলতে চাইছো? এটা কি করে সম্ভব? শানিম জানের থেকে 5 বছরের বড়। কি করে হয় এটা? কেউ মানবে না। ইয়াহিয়া খান শান্ত স্বরে প্রশ্ন করে, সবার কথা বাদ, তুমি কি মানবে সেটা বলো। পাগল হয়ে গেছো তুমি? জান ছোট, শানিম বড়, মানুষ কি বলবে? হাসালে জান্নাত, হাসালে। একটু অতীত মনে করে দেখো তো, মানুষ কত সহজে রূপ বদল করে, তাই না? স্বার্থের আঘাত লাগলে সবাই পাল্টে যায়। যাই হোক, ঘুমাও, অনেক রাত হলো। ইয়াহিয়া খান পাশ ফিরে শুয়ে পড়ে। জান্নাত বেগম চুপ করে গেল, কোনো কথাই বলল না। হঠাৎ করে তার খুব কষ্ট হচ্ছে। অতীত তাকে এইভাবে মনে করিয়ে দিবে ভাবেনি। সে এত ভালোবাসায় ভুলেই বসেছিল তার অতীতকে। জান্নাত বেগম ইয়াহিয়া খানের থেকে 2 বছরের বড়। সানিমের দাদু পাশের গ্রামে জান্নাত বেগমের বিয়ের দাওয়াত খেতে গিয়েছিল। ছেলেপক্ষ যখন জানতে পারে মেয়ে ছেলের থেকে 3 বছরের বড়, তখন তারা জান্নাতের বাবাকে খুব অপমান করে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। এই অপমান সহ্য করতে না পেরে জান্নাত বেগমের বাবা হার্ট অ্যাটাক করে। সেই সময় সানিমের দাদু তাদের পাশে দাঁড়ায়, ইয়াহিয়ার সাথে বিয়ে দেয়। ইয়াহিয়া খান প্রথমে রাজি না হলেও বাবার কথা ফেলতে পারেনি। জান্নাত বেগম ইয়াহিয়া খানের থেকে 2 বছরের বড়। এ নিয়ে কখনো ইয়াহিয়া খান জান্নাতকে কিছু বলেনি, সবসময় ভালোবেসে আগলে রেখেছে। কিন্তু আজ ইয়াহিয়া খান খুব কষ্ট পেয়েছে। সানিমকে খুব ভালোবাসেন তিনি। জান্নাত বেগম যে ভালোবাসে না তেমনটাও না, কিন্তু মানুষ তো, কখন কার মনে কি চলে কে জানে। সকালবেলা খাবার টেবিলে বসে আছে সবাই চুপ।
কেউ কোনো কথা বলছে না। জান্নাত বেগমেরও চোখ ফুলে আছে, রাতে হয়তো বেশি কান্না করেছে। ইয়াইয়া খান খাবার খেয়ে উঠে চলে গেল, কোনো কথাই বলল না। তারপর সানিমও খেয়ে উঠে গেল। জান ভাত নাড়াচাড়া করছে, খাচ্ছে না, কারণ সানিম সকাল থেকে তাকে ইগনোর করছে। তার বাবাও তেমন একটা কথা বলেনি, মা তো চুপ করেই আছে, কিছুই বুঝতে পারছে না। সানিমের ইগনোর সহ্য হচ্ছে না জানেন। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেল সানিম আর ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান আগেই বের হয়েছে, সানিম পরে। আইব খানও চলে গেছে অফিসে। দুবাইয়ের কাজ শেষ করেও ওয়াজেদ খান আজ ফিরবে বাড়িবে। আফাস খানও চলে গেছে অফিসে। বাড়ির মেয়েরা খাবার খেয়ে যে যার মতো উঠে গেল। আজ তারাও কোনো কথা বলেনি। সানিমের মুখ গম্ভীর দেখে হয়তো তারাও চুপ ছিল। যার না খেয়ে উঠে চলে গেল। জান্নাত বেগম পারে না হাউমাউ করে কান্না করতে। স্বামী তার সাথে কথা বলছে না, ছেলেও কথা বলছে না, এই জিনিসটা মেনে নিতে পারছেন না তিনি। সেও কোনো কথা না বলে উঠে চলে গেল রুমে। তরুণা বেগম কিছুই বুঝলো না, এদের হয়েছেটা কি। তরুণা বেগম মুক্তা বেগমকে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে? ছোট জান্নাতকে দেখে মনে হলো কান্না করছে। আমিও জানি না বড় আপা, কাল সন্ধ্যার সময় তো ভালো ছিল। আমি তো কিছু বুঝতে পারছি না। শেফা বেগম মুখ বাঁকিয়ে বলে। সব ভাব। তরুণা বেগম বলল, কি বলছিস মেজো? সাফা বেগম মুখ বাঁকিয়ে চলে গেল। তরুণা বেগম দীর্ঘশ্বাস ছাড়ল। অফিসে বসে ফাইল চেক করছে সানিম। তখনই দরজায় টোকা পড়ে। সানিম ভেতর থেকে বলে। ইয়েস। তখনই রুমের ভেতর প্রবেশ করে কেউ। সানিম ফাইল থেকে মাথা তুলে সামনে তাকিয়ে অবাক হয়ে বলে, আপনি? তখনই রুমের ভেতর প্রবেশ করে কেউ। সানিম ফাইল থেকে মাথা তুলে সামনে তাকায়, অবাক হয়ে বলে, আপনি? সামনে দাঁড়িয়ে থাকা লোকটা মুচকি হেসে বলে, জি ম্যাডাম, আমি। আপনার সাথে আজ মিটিং ছিল আমার, সেটা হয়তো ভুলে গেছেন। সানিমের মনে পড়ে যায় হায়দার গ্রুপের সাথে তার একটা মিটিং ছিল, কিন্তু এটা বুঝতে পারেনি লোকটা এমপির ছেলে। সানিম মুচকি হেসে বলে, বসুন। কাজের চাপে মাথা থেকে বের হয়ে গিয়েছিল। ইটস ওকে। আপনি কি নেবেন, চা না কফি? আপাতত কপি হলেই হবে। ওকে। সানিম ম্যানেজারকে ফোন করে বলল 2 কাপ কফি পাঠিয়ে দিতে। কিছুক্ষণ পর একটা ছেলে এসে কফি দিয়ে গেল। সানিম হায়দারের দিকে কফির মগ এগিয়ে দিয়ে বলল, নিন কফি খান। আমি হাতের কাজটা শেষ করে মিটিং শুরু করছি। ওকে, সমস্যা নেই। সানিম ফাইলগুলো দেখতে ব্যস্ত হয়ে পড়ে। আর হায়দার, সে তো সানিমকে দেখতে ব্যস্ত, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সানিমকে দেখার জন্য মিটিং টাইমের আগে এসেছে হায়দার, সাথে কাউকে আনেনি। হায়দারের সাথে আরও একবার দেখা হয়েছিল সানিমের, সেটাও অনাকাঙ্ক্ষিতভাবে। বাড়ি আসার পথে হঠাৎ করে বাইকের তেল শেষ হয়ে যায়। আশেপাশে কোনো দোকান বাড়িও ছিল না। সেই পথ দিয়ে কাজ শেষ করে বাড়ি ফিরছিল হায়দার। মাঝপথে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সে বাইক থামিয়ে জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি, এনি প্রবলেম? কারো কথা শুনে সানিম পাশে তাকিয়ে দেখে একটা ছেলে। সানিম প্রথমে ছেলেটাকে দেখে ভ্রু কুচকে তাকায়। সানিমের তাকানো দেখে হায়দার হাসে, তারপর বলে, এই যে ম্যাডাম, এইভাবে তাকাবেন না। আমি কোনো ডাকাত বা ছিনতাইকারী নই। কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ একটা মেয়েকে দেখে অবাক হই। এত রাতে এই নির্জন জায়গায় কি করে? ভাবলাম হয়তো বিপদে পড়েছে, এই ভেবে এগিয়ে এসেছি। সানিম নিজের চোখ মুখ স্বাভাবিক করে বলে, হঠাৎ করে বাইকের তেল শেষ হয়ে যায়। আশেপাশে কোনো দোকানপাট বাড়ি কিছুই নেই। আসার সময় চেক করা হয়নি, তাই এমন বিপদে পড়তে হলো। চাইলে ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে বলতে পারতাম, কিন্তু অলরেডি 1টা বেজে গেছে, তাই আর ফোন দিইনি। বুঝতে পেরেছি। বাট হায়দার সানিমকে ওয়েট করতে বলে নিজের গাড়ির কাছে যায়। একটা বোতল হাতে ফিরে এসে বলে, এই নিন, আশা করি এতে হয়ে যাবে। সানিম ভ্রু কুচকে বলে, আপনি কোথায় তেল পেলেন? আমি এক্সট্রা 1 লিটার তেল সবসময় নিজের সাথেই রাখি, কারণ বলা তো যায় না কখন কাজে লেগে যায়। এই যে দেখেন না, আজ আপনার বিপদে লেগে গেল। সানিম বোতলটা নিয়ে টাঙ্কিতে তেল ঢেলে দেয়। সানিম বাইকে উঠে বাইকে স্টার্ট দিয়ে বলে, আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ। কখনো যদি সম্ভব হয় তাহলে আমি আপনাকে হেল্প করব। তোলা রইল। অবশ্যই। তাহলে যা যাক, ঢাকার দিকেই তো যাচ্ছেন, হুম, তাহলে একসাথে যাওয়া যাক। অবশ্যই। বর্তমান বসে এসবই ভাবছিলেন হায়দার। সানিমের কোনো দিকে খেয়াল নেই। একটু পরপর হাতে থাকা ঘড়ির দিকে তাকাচ্ছে, আবার ফাইল চেক করছে। হায়দারের বেশ লাগছে সানিমকে। হায়দারের ইচ্ছে করলো সানিমের গাল দুটো টেনে দিতে, কিন্তু সবসময় সব ইচ্ছে পূরণ হয় না। আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহটা বরাবরই বেশি।
হায়দার গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সানিমের দিকে। হায়দার মনে মনে বলে, এইভাবে সারা জীবন তাকিয়ে থাকলেও মন বলবে না আমার, মন চাই শুধু তাকিয়ে থাকে। কি আছে এই মুখে, এত কেন মায়া লাগে? মাঝে মাঝে খুব ইচ্ছে করে তোমাকে বুকের মাঝে লুকিয়ে রাখতে, যাতে কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিতে না পারে। আচ্ছা, কি নামে ডাকবো তোমাকে? কেশবতী, মায়াবতী, ধ্বংসবতী, নীলবতী, নাকি বন বিড়াল? আজ থেকে তোমাকে আমি বন বিড়াল বলেই ডাকবো। তোমার চোখের চাহনি, রাগী দৃষ্টি সবকিছু আমাকে ঘায়েল করেছে বন বিড়াল।